এবং মাতৃগণ, আপনাদের চরণে আমি প্রণতি জানাচ্ছি। এখানে যারা ভাইরা উপস্থিত আছেন, বোনেরা উপস্থিত আছেন, তাদেরকে ভালোবাসা এবং যারা সন্তানের মতন আছেন তাদেরকে স্নেহ। আপনারা আমি কথা বলার আগে দুইজন মানুষের কথা শুনলেন, দুইজন প্রিয় মানুষ, সুভাষচন্দ্র রায় এবং চন্দন কর্মকার। তারা আমার জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করেছে। আমি আসলে যে জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি সবসময় মনে করি যে ফুটবল প্রতীকটি আমাদের, ফুটবল প্রতীকে আমার নামটা লেখা হয়েছে, সেটি একটি সিদ্ধান্ত নিয়ে লেখা হয়েছে। ওই নাম আমার না থেকে চন্দন কর্মকারের থাকতে পারত বা সুবল রায়ের নামও থাকতে পারত। সিদ্ধান্তটা আমার নামের জন্য হয়েছে, তাই আমার নামটা ওখানে আছে। ফলে আমি এখানে একটা উপলক্ষ, কিন্তু লক্ষ্য অনেক দূর। লক্ষ্য হচ্ছে অস্তিত্ব রক্ষা করা, লক্ষ্য হচ্ছে অধিকার আদায় করা, এবং সেই লক্ষ্যের আদর্শ হচ্ছে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ। আমরা যদিও তাদের উদ্দেশ্যে আরাধনা করে থাকি, মহোৎসব করে থাকি, কিন্তু তারা কত বড় আদর্শ সেটা কিন্তু অনেক সময় আমরা একটু গভীরভাবে তলিয়ে দেখি না। রবীন্দ্রনাথ বিশ্বকবি, কথা বলি আমরা, কিন্তু তার যে কাব্য সেটাকে ডুব দিলে বোঝা যায় তিনি কত গভীরের মানুষ। তেমনি ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদ আমাদের এই বঞ্চিত সমাজের জন্য যা করেছেন, সেটা আমরা যদি উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো কেন এইরকম একটি পরিস্থিতিতে আমরা তাদের আদর্শের উপর দাঁড়িয়ে কাজ করছি। আমরা যে সংরক্ষণের কথা বললো এখানে, সেই সংরক্ষণটি কিন্তু গুরুচাঁদ ঠাকুর আদায় করেছিলেন। আমি সবসময়, অনেকে ভুল করে বলেন, আমি কিন্তু সবসময় এ কথা বলি, এ কথা স্মরণে রাখি যে 1935 সালের ভারত শাসন আইনে আমাদের জন্য সংরক্ষণ আদায় করেছিলেন গুরুচাঁদ ঠাকুর, যেটি এখনো ভারতে আছে। পাকিস্তানে সীমিত আকারে ছিল, রাজনৈতিক সংরক্ষণটা ছিল না, চাকরি ক্ষেত্রে সংরক্ষণ ছিল, কিন্তু বাংলাদেশে একেবারে নাই। আমরা এই আদর্শ চর্চা করতে গিয়ে বুঝতে পেরেছি যে এই আদর্শ ভুলে গিয়ে আমরা আমাদের সবকিছু হারিয়েছি। আজকে এই বাংলাদেশে 300 আসনে নির্বাচন হচ্ছে, একটা বড় রাজনৈতিক দল 4টি আসনে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন দিয়ে তারা আমাদের সামনে এসে বলছে আমরা যেন করুণার পাত্র, তারা মনোনয়ন না দিলে আমরা তো আর জিততে পারতাম না। কিন্তু এটা তো আমাদের অধিকার, এই দেশের নাগরিক আমরা, এই দেশে স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি, এই দেশটা আমাদের। ফলে সেই দেশে আমাদের প্রতিটি ক্ষেত্রে অধিকার থাকবে, এটাই তো স্বাভাবিক। যেমন করে এখানে মাত্র 10 লক্ষ পাহাড়িদের অধিকার আছে। এখানে একটি মন্ত্রী পরিষদ গঠিত হতে গেলে, উপদেষ্টা পরিষদ গঠিত হতে গেলে, কোন কমিশন গঠিত হলে পাহাড়ি আদিবাসীরা থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা তাদের থেকে 15-20 গুণ বেশি হওয়া সত্ত্বেও আমরা কোন মন্ত্রী পরিষদে, কোন উপদেষ্টা পরিষদে বা কোন কমিশনে আমরা জায়গা পাই না। এই না পাওয়ার কারণ হচ্ছে আমরা অধিকারটি আদায় করতে পারিনি। এবার এই অধিকার আদায় করার একটা মোক্ষম সুযোগ এসেছে। ঠিক সেই কারণে আমরা সকলে মিলে মনে করেছি যে আমাদের স্বাধীনভাবে পার্লামেন্টে যাওয়া দরকার। আমরা রাজনৈতিক দলের মাধ্যমে যদি পার্লামেন্টে যাই, তাহলে সেই রাজনৈতিক দলের দাস হয়ে যেতে হয়। ঠিক সেই কারণে আমরা কোনো রাজনৈতিক দলের দাস না হয়ে আমরা এই বঞ্চিত সমাজের দাস হতে চাই, এই বঞ্চিত সমাজের কথা বলতে চাই। আমরা বলতে চাই যে এই সমাজ, যারা এই দেশে যারা শুধু দিয়েছে পায়নি কিছু, যাদের চোখের জলের হিসেব কেউ নেয়নি, আমরা সেই চোখের জলের দাম চাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় 1 কোটি মানুষ শরণার্থী হয়েছিল। তাদের অমানবিক জীবনযাপন দেখে সারা বিশ্ব বিবেক জেগে উঠেছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠিত হয়েছিল। ফলে সেই মানুষগুলো এই দেশে অধিকার পাবে না, এটা হতে পারে না। আমি শুধু এই কথাটুকু বলে শেষ করব যে এবার এই সুযোগটি কেন গুরুত্বপূর্ণ। এবার 1972 সালের পরেই এবার এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে দলিল, সেই দলিলের পর্যালোচনা হবে। সবকিছুর দলিল থাকে। আমরা এই যে চর্চা করছি,
তার একটা দলিল আছে না শ্রী শ্রী হরিগান্ডিত? ঠিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও একটা দলিল আছে, তার নাম সংবিধান। সেই সংবিধানের পর্যালোচনা হবে, এবার যারা নির্বাচিত হবে তারাই সংবিধানের পর্যালোচনা করবে। ফলে সেই সময় যদি আমাদের গুরুচাঁদ ঠাকুরের কোন আদর্শ সৈনিক সেখানে যেতে পারেন, তাহলে গুরুচাঁদ ঠাকুর যে আদর্শ নিয়ে কাজ করেছেন, সর্বজনের শিক্ষার কথা বলেছেন, সেইটা আমরা বলতে পারবো, সংবিধানে লিখতে পারবো। গুরুচাঁদ ঠাকুর লাঙ্গল যার জমিদার এই কথা বলেছেন, জাল যার জলাতার এই কথা বলেছেন, সেই কথাগুলো আমরা এখন সংবিধানে যুক্ত করতে পারবো। গুরুচাঁদ ঠাকুর নারীর সমানাধিকারের কথা বলেছেন, আমরা সেই কথাগুলো এখন বলতে পারবো। সেই বলতে পারার সুযোগ হবে যদি 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রতীক ফুটবল মার্কায় ভোট দেন এবং আপনাদের ঘরের সন্তানকে যদি আপনারা পার্লামেন্টে পাঠাতে পারেন, তাহলে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ জাতীয়ভাবে সংবিধানে লেখা সম্ভব হবে। এইটা প্রতি 5 বছর অন্তর অন্তর এই সুযোগ আসে না। সংবিধান এর এইরকম ব্যাপক সংশোধন এই শতাব্দী করা হবে না। তাই আমি করজোড়ে মিনতি করছি, আপনারা সকলে আরেকটু সচেতন হন। অনেকে হয়তো ভয় ভীত আছেন, সন্ত্রস্ত আছেন, দেশের এরকম পরিস্থিতিতে, এরকম সংকটের সময় কেন আমরা এরকম একটি উদ্যোগ নিলাম। আপনাদের বলে রাখতে চাই যে সংকটের সময় একটি জনগোষ্ঠী তার ইতিহাস রচনা করে। এই সংকটের সময় আপনার ঘরে সন্তান হিসাবে আমি সাহস করে এই নির্বাচনে দাঁড়িয়ে যেমন একটি ভালো কাজ করেছি, তেমনি আমি যদি জীবনের ভয় উপেক্ষা করে এই নির্বাচনে দাঁড়াতে পারি, তাহলে আপনারা একটু সাহস করে যদি ভোটটা দেন, তাহলে সেটি এই সংকট মোকাবেলার ক্ষেত্রে, এই দেশে আমাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে, এই দেশে আমাদের টিকে থাকার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আমার প্রতি আস্থা রাখতে পারেন এই কারণে, আমি কথা বলাবো না, আমার প্রতি আস্থা রাখতে পারেন এই কারণে যে আমি কোনো কারণে এই আন্দোলন থেকে পিছু পাবো না। কারণ আমার কোনো পিছু টান নেই, আমার সংসার নেই। ফলে কোনো ঘটনায়, কোনো বিশেষ পরিপ্রেক্ষিতে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, যতক্ষণ আমার শ্বাস আছে, ততক্ষণ আশ আছে। এবং আমি আপনাদের এটুকু বলতে চাই যে আমি এমপি নির্বাচিত হলেই কেবলমাত্র এই কাজ করবো তা না, আমি আইনজীবী হিসেবে এই কাজটি করেছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি আবেদন করেছি যে গুরুচাঁদ ঠাকুর যে সংরক্ষণ দিয়ে গিয়েছিলেন সেটি এখন নাই, সেটি পুনরুদ্ধারের জন্য একটি আবেদন করেছি এবং সেই আবেদন বাংলাদেশ সুপ্রিম কোর্ট কিন্তু প্রাথমিকভাবে সেটা গ্রাহ্যতা নিয়েছে এবং সেটার নাম্বার পড়েছে 9210। 2025 সালের 1 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন শোকজ নোটিশ করেছে, সরকারকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। কমিটি রিপোর্ট দিলে আমরা এই পূর্ণাঙ্গ রায় বের করতে পারবো। ফলে আমি কথা শেষ করে নিয়েছিলাম, আমি বলেছিলাম গুরুচাঁদ ঠাকুর যে সংরক্ষণ আমাদের দিয়েছিলেন সেটি পুনরুদ্ধারের জন্য আমরা আদালতে আবেদন করেছি এবং সেই আবেদনটি সফল হলেও আমরা অনেক কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। ফলে আমি যেখানেই যে অবস্থায় থাকি না কেন এই সমাজের অধিকারের জন্য আমি কাজ করে যাব। আমার শেষ নিঃশ্বাস প্রবাহিত হওয়া পর্যন্ত এই কাজ করব। এই কাজ করার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থেকে এই আন্দোলন সঠিকভাবে পরিচালনা করতে পারি। এই আশীর্বাদ চেয়ে আপনাদের কাছ থেকে আবার প্রণতি জানিয়ে আমি আবার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।